Welcome to my online class. ইংরেজি শিখতে গিয়ে কারেক্ট ফর্ম অফ ভার্বস এর সমস্যা হয়নি এমন মানুষ কমই পাওয়া যাবে। তো আজকের ক্লাসে আমি কয়েকটা আসলে বেসিক বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়গুলো আয়ত্ত নিতে পারলে আমার বিশ্বাস ভার্বের কারেক্ট ফর্ম লিখতে গিয়ে আর কখনোই ভুল হবে না। আসলে যে রুলসগুলো ভার্বের কারেক্ট ফর্ম লেখার জন্য শেখা হয়, এই রুলসগুলোতে মূল বিষয়টাই আসলে উপকৃত থেকে যায়। আর সেই মূল বিষয়টাই, যেটাকে বেসিক রুল আমি নাম দিয়েছি, এই ক্লাসে এই মূল বিষয়টা 4টা স্টেপে আমি আলোচনা করব এবং আশা করি এই 4টা স্টেপে বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। স্টেপগুলো খুবই সহজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে তোমাদের। লেটস স্টার্ট। কোনো রোল প্রয়োগ করার আগে সবার প্রথমে অ্যাট ফার্স্ট যা করতে হবে, শূন্যস্থানে যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বটা ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে, এই বিষয়টা আগে ফাইনাল করতে হবে। অর্থাৎ ভার্বটা, শূন্যস্থানে ভার্বটা ফাইনাইট হতে পারে, নন ফাইনাইট হতে পারে। বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব একই বিষয় নয় কিন্তু, বা অবহেলার বিষয় নয়। ইটস এ সিরিয়াস ম্যাটার। সো ফাইনাইট ভার্ব আসলে কি? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ ফাইনাইট ভার্ব ইজ ইনফ্লুয়েন্সড বাই টেন্স অ্যান্ড নাম্বার পার্সন অফ ইটস সাবজেক্ট। অর্থাৎ ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্সের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটা অবিচ্ছেদ্য। আর নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, সাবজেক্টের নাম্বার পার্সনের কোনো সম্পর্ক নেই, কিংবা টেন্সেরও কোনো সম্পর্ক নেই। তাহলে ভার্বটা আমরা টেন্স অনুসারে লিখবো, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে লিখবো, নাকি টেন্স ছাড়া লিখবো, ওই বিষয়টা আগে ফাইনাল করতে হবে। তাহলে প্রথম স্টেপ ফাইনাইট নাকি নন ফাইনাইট। এখন কি করে বোঝা যাবে যে ভার্বটা ফাইনাইট? সহজ উপায় একটা আমি বলে দিই। যেসব ভার্বের সাবজেক্ট থাকবে, নিজস্ব সাবজেক্ট থাকবে, নিজস্ব কথাটার একটা মানে আছে, নিজস্ব কথাটা আমি শুধু শুধু বলছি না, নিজস্ব কথার একটা মানে আছে। যেসব ভার্বে নিজস্ব সাবজেক্ট থাকবে সেসব ভার্ব হবে ফাইনাইট, আর যেসব ভার্বের নিজস্ব কোনো সাবজেক্ট থাকবে না সেসব ভার্ব নন ফাইনাইট। মাঝে মাঝে কোনো ওয়ার্ডকে সাবজেক্ট মনে হতে পারে, এজন্য নিজস্ব সাবজেক্ট বোঝানোর জন্য আমি একটা বিষয় এখানে দেখাচ্ছি। এখানে সি একটা ভার্ব, তার নিজস্ব সাবজেক্ট কিন্তু টম, সুতরাং সি ভার্বটা এখানে ফাইনাইট। আবার প্লে ভার্বের নিজস্ব সাবজেক্ট কিন্তু নেই। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্লে ভার্বের সাবজেক্টটা মনে হয় বয়। আসলে বয় কিন্তু প্লে ভার্বের সাবজেক্ট নয়। বয় এখানে সি ভার্বের অবজেক্ট। একটা বিষয় মনে রাখতে হবে, কোনো ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট একই সাথে অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। সুতরাং প্লে ভার্বটা এখানে নন ফাইনাইট। সি ভার্বের নিজস্ব সাবজেক্ট আছে টম, তাই সি ভার্বটা এখানে ফাইনাইট। আর প্লে ভার্বের নিজস্ব সাবজেক্ট নেই, তাই প্লে ভার্বটা এখানে নন ফাইনাইট। এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আরো দেখাচ্ছি। এখানে স্পিক ভার্বের সাবজেক্ট হলো ইংলিশ, সুতরাং এখানে স্পিক ভার্বটা ফাইনাইট, এটা নিজস্ব সাবজেক্ট আছে। আর এখানে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ভার্বের সাবজেক্ট আ গেম মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হয় যে সাবজেক্ট এক গেম, কিন্তু আসলে কিন্তু অ্যারেঞ্জ ভার্বের আসলে কোনো সাবজেক্ট এখানে নেই। এক গেম এখানে ইজ লিঙ্কিং ভার্বের পরে বসেছে, এটা মূলত ফুটবলের কমপ্লিমেন্ট। আমি আগেই বলেছি কোনো ভার্ব কিংবা প্রিপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট একই সাথে অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, সুতরাং অ্যারেঞ্জ এখানে নন ফাইনাইট। আর কন্টেইন ভার্বের আগে এখানে আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, টু থিমস। সাবজেক্ট মনে হতে পারে, বিভ্রান্তিতে পড়া যেতে পারে, কিন্তু আসলে এটা সাবজেক্ট নয়, এটা বিটুইন প্রিপোজিশনের অবজেক্ট। এখানে টু টিমস মূলত বিটুইন প্রিপোজিশনের অবজেক্ট।
তো বিষয়টা মনে রাখতে হবে, কোনো ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট একই সাথে অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। সুতরাং এই 3 নাম্বার সেন্টেন্সে অ্যারেঞ্জ এবং কন্টেইন দুইটা ভার্বই নন ফাইনাইট। এবার আমরা স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে যেটা দেখতে হবে, ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। ভয়েসটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা আছে, লেখা উচিত যে ভার্বটা, সেই ভার্বটা কিন্তু প্যাসিভ ভয়েসে লিখলে হবে না, বা প্যাসিভ ভয়েসের ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে লিখলে হবে না। ভয়েস ঠিক করে লিখতে হবে, তাহলে সহজে ভয়েস কিভাবে চেনা যাবে। অনেকে বাই থাকলে ভয়েস চিনতে যায়, যে প্যাসিভ ভয়েসে বাই থাকবে, কিন্তু সব সেন্টেন্সে বাই থাকবে এমনটা কিন্তু হবে না। আবার বাই থাকলেই যে প্যাসিভ হবে এমনটাও নয়। তাহলে আমরা বুঝবো কি করে কখন অ্যাক্টিভ আর কখন প্যাসিভ। লেটস সি। যেসব ভার্ব অ্যাক্টিভ হবে সেসব ভার্বের পূর্বে অবশ্যই তার এজেন্ট থাকবে। এখন এজেন্ট কি? এজেন্ট হলো সেই নাউন বা নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্ট, প্রনাউনও হতে পারে, নাউনের সমতুল্য, যে কাজ করে কিংবা যার দ্বারা কাজ করা হয় সেটা হবে যে নাউন বা নাউনের সমতুল্য ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ। এই ভার্বের কাজটা যিনি করবে তিনি ব্যক্তি হতে পারেন, বা কোনো প্রাণী হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো আইডিয়াও হতে পারে। যেমন এখানে ভার্ব হলো ওয়ার্কস, ওয়ার্কসের এজেন্ট হলো রাজু, কারণ এই কাজটা কে করলো? রাজু করলো। রাজু ওয়ার্কস হার্ড। সুতরাং রাজু এখানে সাবজেক্ট এবং রাজু এখানে এজেন্ট, সুতরাং ওয়ার্ক ভার্বটা অ্যাক্টিভ হয়েছে আছে। আর এখানে ভার্ব এন্টারটেইনস, তার এজেন্ট হলো ক্রিকেট। এখানে ক্রিকেট কিন্তু ব্যক্তি নয়, প্রাণীও নয়, ক্রিকেট একটা খেলার নাম, ক্রিকেটও কিন্তু এখানে এজেন্ট। অর্থাৎ এজেন্ট হওয়ার জন্য ব্যক্তি হতে হবে এমন কোনো কথা নেই। ব্যক্তি হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো খেলার নাম, এনি নেই, এনি কাইন্ড অফ নেই, যে কোনো কিছু হতে পারে। আবার কোনো আইডিয়া হতে পারে, যেমন এখানে মেক ভার্বের সাবজেক্ট কাইন্ডনেস, কাইন্ডনেস কিন্তু একটা আইডিয়া, ধারণা। দয়া মেক্স আস নোবল, দয়া আমাদেরকে মহান করে। এখন এখানে মেকের এজেন্ট হলো কাইন্ডনেস, সুতরাং মেক ভার্বটাও ট্রানজিটিভ। আশা করি এখানে ট্রানজিটিভ অ্যাক্টিভ এবং প্যাসিভ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। মেক ভার্বের এজেন্ট কাইন্ডনেস, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এন্টারটেইনস ভার্বের এজেন্ট ক্রিকেট, সুতরাং এখানে এন্টারটেইনস এখানে অ্যাক্টিভ, এবং ওয়ার্ক ভার্বের এজেন্ট হলো রাজু, সুতরাং ওয়ার্ক ভার্বটাও অ্যাক্টিভ। এখন আমরা এক্সারসাইজ দেখি। অর্থাৎ মনে রাখতে হবে, অ্যাক্টিভ চিনলে প্যাসিভটাকে আলাদা করা যাবে। অ্যাক্টিভ ভার্বের অবশ্যই এর পূর্বে, অ্যাক্টিভ ভার্বের পূর্বে অবশ্যই তার নিজের এজেন্ট থাকবে, আর এজেন্ট হলো যে কাজটা করে। যেমন এখানে ভিজিট ভার্বের এজেন্ট হলো রন, রন ভিজিটেড দ্য ন্যাশনাল জু, এখানে ভিজিট কাজটা কে করেছে? রন, সুতরাং রন এখানে এজেন্ট এবং ভিজিট ভার্বটা এখানে অ্যাক্টিভ। আর সিচুয়েট, সিচুয়েট হলো অবস্থিত হওয়া। এই সিচুয়েট অবস্থিত হওয়া, ন্যাশনাল জু কিন্তু আপনা আপনিতে অবস্থিত হয়নি, সুতরাং সিচুয়েট হওয়া যে কাজটা কে করলো এখানে কিন্তু উল্লেখ নেই। সিচুয়েট ভার্বের পূর্বে কিন্তু উল্লেখ নেই, পরেও অবশ্য নেই, অর্থাৎ পরে থাকুক বা না থাকুক এজেন্ট কিন্তু বা অ্যাক্টিভ হতে হলে, ভার্ব অ্যাক্টিভ হতে হলে এজেন্ট ভার্বের পূর্বে থাকবে। সুতরাং ন্যাশনাল জু এখানে এজেন্ট নয়, সুতরাং সিচুয়েট ভার্বটা প্যাসিভ ভয়েসে হবে। আমি এই রুলগুলো দেখাচ্ছি, এই স্টেপগুলো ফলো করে এবং স্টেপগুলো প্রয়োগ করে আমি যে বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করে আমি দেখাবো যে এই রুলগুলোতে কাজ করবে। আমার মনে হয় 2টা ক্লাসে 10 থেকে 12টা রুল হবে, এর বেশি আশা করি পড়া লাগবে না। এবং আমি এই 10-12টা রুল প্রয়োগ করে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনস, কমপক্ষে 5টা কোয়েশ্চেনস আমি সলভ করে দেওয়ার আশা রাখি, এবং আশা করি আমি এটা প্রমাণ করতে পারবো যে এই রুলগুলোতে আসলে কাজ হবে। যাই আসুক পরীক্ষায়, এই রুলগুলো, এই স্টেপগুলো ফলো করলে ভুল হবে না কিছুই। এখানে লার্ন, এখানে ইন আওয়ার কান্ট্রি ইংলিশ, লার্ন, লার্ন হলো শেখা, কে শেখে এই কথা কিন্তু ভার্বের পূর্বে বলা হয়নি, সুতরাং লার্ন ভার্বটা এখানে প্যাসিভ। 3 নাম্বার সেন্টেন্সে মাইক বট এ হাউস বিল্ড ইন 2005, এখানে বিল্ড ভার্বটা কে নির্মাণ করলো এখানে কিন্তু ভার্বের আগে উল্লেখ করা হয়নি, সুতরাং বিল্ড ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার সেন্টেন্স ভিজিট অ্যাক্টিভ, কারণ তার এজেন্ট আছে রন,
সিচুয়েট প্যাসিভ, তার এজেন্ট নেই। 2 নম্বর সেন্টেন্সে ইংলিশের লার্ন ভার্বের এজেন্ট কিন্তু ইংলিশ নয়, সুতরাং লার্ন ভার্বটা প্যাসিভ। 3 নম্বর সেন্টেন্সে বিল্ড ভার্বেরও এজেন্ট নাই, ভার্বের পূর্বে এজেন্ট নাই, সুতরাং বিল্ড ভার্বটাও প্যাসিভ। আশা করি এজেন্টের মাধ্যমে এই ভয়েস চেনাটা সহজ হয়ে গিয়েছে। আবারও বলে নেই, এজেন্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো আইডিয়া যাই হোক, নাউন এবং নাউনের সমতুল্য ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ যা কাজ করে, অ্যাকশনটা যে করে, অ্যাকশনটা যে ঘটায়, সেই হলো এজেন্ট। এখন ফাইনাইট ভার্ব কিভাবে লিখতে হবে? ভার্বটা যদি ফাইনাইট হয় তাহলে অবশ্যই টেন্স অনুসারে লিখতে হবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে লিখতে হবে। অ্যান্ড টেন্সের বিষয়টা আমি বলেছি কমপক্ষে 5টা প্র্যাকটিক্যাল ক্লাসে আমি টেন্সের বিষয়টা একদমই সহজ করে দিব, ভার্বের সাথে টেন্সটাও শেখা হয়ে যাবে, একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিব কখন কোন টেন্স ইউজ করতে হয়। তাই টেন্স নিয়ে আপাতত টেনশন করার কিছু নেই। তো ফাইনাইট ভার্বটা মনে রাখতে হবে, অবশ্যই টেন্স অনুসারে হবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হবে। আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমি এখন দেখাচ্ছি, নন ফাইনাইট ভার্বটা যদি প্যাসিভ হয় তাহলে আনসার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ প্যাসিভ মানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যেহেতু এই ভার্বটা যদি নন ফাইনাইট হয়, নন ফাইনাইট ভার্বের সাথে কোনো অক্সিলারি থাকবে না, কারণ নন ফাইনাইট ভার্বের সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই। এখানে সিচুয়েট ভার্বের কিন্তু কোনো এজেন্ট নেই। তাজমহল ভিজিট ভার্বের অবজেক্ট, সিচুয়েট ভার্বের এখানে নিজস্ব সাবজেক্ট নেই এবং কোনো এজেন্ট নেই, সুতরাং ভার্বটা নন ফাইনাইট এবং প্যাসিভ, তাই আনসার হবে সিচুয়েটেড। 2 নম্বর সেন্টেন্সে দেখি, ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে প্লে ভার্বের নিজস্ব সাবজেক্ট নেই, গেম কিন্তু সাবজেক্ট না, আসলে গেম না, মূলত এখানে কমপ্লিমেন্ট আছে একটা, ফুটবলের কমপ্লিমেন্ট হলো দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম, এই পুরোটাই ফুটবলের কমপ্লিমেন্ট, সুতরাং প্লেয়ের নিজস্ব কোনো সাবজেক্ট নেই, এখানে ফুটবল ইজের সাবজেক্ট, প্লেয়ের সাবজেক্ট নেই, তাই এটা ফাইনাইট ভার্ব হতে পারেনি, এটা নন ফাইনাইট ভার্ব। আবার প্লে ভার্বের এজেন্টও নেই, সুতরাং এটা এই কারণে প্যাসিভ, নন ফাইনাইট প্যাসিভ। সুতরাং আনসার কি হবে? অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। এখন নন ফাইনাইট ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কি হবে? অর্থাৎ নন ফাইনাইট ভার্বের পূর্বে যদি তার এজেন্ট থাকে তাহলে আনসারটা হতে পারে আইএনজি যুক্ত ভার্ব কিংবা ইনফিনিটিভ। ইনফিনিটিভ দুই ধরনের হতে পারে, কোনো কোনো ইনফিনিটিভের আগে টু থাকবে, কোনো কোনো ইনফিনিটিভের আগে টু থাকবে না, অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে টু থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই জন্য আমি সেকেন্ড পার্টে এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব, আশা করি অল্প কয়েকটা রুলেই এর সমাধান হয়ে যাবে এবং প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব। তো 2 নম্বর পার্টটা দেখার আমন্ত্রণ রইল। এরপর আমাদের দেখতে হবে মডেল অক্সিলারিগুলো ইউজ করা লাগবে কিনা। মাঝে মাঝে কিন্তু মডেল অক্সিলারির প্রয়োজন হতে পারে, তো কখন মডেল অক্সিলারি ইউজ করতে হবে, কখন করতে হবে না, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। টেনশন নেওয়ার কিছু নেই, প্র্যাকটিস করলে বিষয়টা ঠিক হয়ে যাবে। আর মডেল অক্সিলারি ক্যান, কোড, মে, মাইট, শুড, এই 5-6টা মডেল অক্সিলারি ব্যবহারই এখানে সাধারণত হয়। সুতরাং এই 5-6টা মডেল অক্সিলারিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখতে হবে সেন্টেন্সটা নেগেটিভ করা লাগবে কিনা। মাঝে মাঝে ভার্বটাকে নেগেটিভ ফর্মে লেখা লাগতে পারে, অর্থাৎ নট ইউজ করা লাগবে কিনা। এই 4টা বিষয় খেয়াল করলে আসলে হয়ে যাবে। আর এইটা হলো বেসিক স্টেপ, এই স্টেপগুলো ফলো না করলে যা হবে যে, এখন এই স্টেপগুলো ফলো না করলে ভার্বটা ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে, অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, এই বিষয়টা খেয়াল না করে যখন আমরা টেন্সে প্রয়োগ করতে যাই বা টেন্স দিয়ে ভার্বটা করতে যাই তখন আসলে একটা সমস্যার সৃষ্টি হয়। তো আসলে হাঁটতে না শিখে দৌড়াইতে যাওয়াটা আসলে ঠিক হবে আমার মনে হয় না। তো আগে এই 4টা স্টেপের কথা মাথায় রাখতে হবে, ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, মডেল অক্সিলারি লাগবে কিনা, নট লাগবে কিনা। অবশ্য 2টা স্টেপ, প্রথম 2টা স্টেপ সবসময় মাথায় রাখতে হবে, ফাইনাইট নাকি নন ফাইনাইট, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আর বাকি 2টা স্টেপ অতটা মেজর না, এই বিষয়টা নিয়ে অত চিন্তা করে চিন্তা করার দরকার নেই। প্রথম 2টা স্টেপ আবার বলছি কোনোভাবেই অবহেলা করা যাবে না। আর এই 4টা স্টেপ এবং পরবর্তী ক্লাসের কয়েকটা রুল নিয়ে
আমি আগামী যে ক্লাসটা দিব পার্ট 2, পার্ট 2 পরে আমি আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখাবো 4 থেকে 5টা, মিনিমাম 5টা করার ইচ্ছা আছে আমার। এই বোর্ডের কোয়েশনগুলো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, and don't forget to subscribe, like, share and comment.